নিষিদ্ধ মানেই গুন্ডামি, নিষিদ্ধ মানেই ঝামেলা, নিষিদ্ধ মানেই মানে বোমা গুলি, এই ধরনের সন্ত্রাসের বাতাবরণ। দক্ষিণবঙ্গে বহু সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে। আমার দক্ষিণবঙ্গে এইমস হয়েছে বলে কোনো দুঃখ নেই, কিন্তু উত্তরবঙ্গের মানুষ কি অপরাধ করেছিল? নিষিদ্ধ প্রামাণিক কি ভবিষ্যতের উত্তরবঙ্গের মসিজা হতে চাইছেন? সিএ লাগু হয়েছে, এটা আপনাদের ভোট বক্সে ডিভিডেন্ড দেবে না ব্যাকফায়ার করবে? 7 থেকে 8 বছর আগে কোচবিহার রাজনীতিতে উত্থান, এবং আস্তে 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 তিনি জায়গা করে নিয়েছেন, এমন একটা জায়গা বিজেপির বক্তব্য নিষিদ্ধ হয় তো মুমকিন হয়। তো অনেক অসম্ভবকে তিনি সম্ভব করেছেন। একই সঙ্গে তরুণ এবং ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। শুধু নয়, কোচবিহার রাজনীতিতে অন্যতম তরুণ মুখ। আমার সঙ্গে রয়েছেন নিশীথ প্রামাণিক, রয়েছেন সুমন ভট্টাচার্য। নিশীথ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এই যে একটা লুক তৈরি করেছেন, এই একটা একটা লুক তৈরি করেছেন, এটা কি সচেতন ভাবেই তৈরি করা? না, দেখুন, প্রথমত কোনো একটা সময় আসলে আমরা তো সকাল 6টা থেকে শুরু করে রাত 12টা অবধি সাধারণ মানুষের সঙ্গেই থাকি। তো নিজের সম্বন্ধে ভাবার সময়ই অনেক সময় হয়ে ওঠে না। তো স্বাভাবিকভাবেই একটা লম্বা সময় ধরে মানুষের সঙ্গে সময় দিতে দিতে তো এইভাবেই চুল বা দাড়ি বড় হয়ে গেছে। তারপর একটা সময় মনে হয়েছে আর ঠিকই তো আছে, কি অসুবিধে। তো এরকম কোনো পার্টিকুলার এরকম কোনো যে স্টাইল বা ফ্যাশন সেটা নয়, ন্যাচারালি এটা অর্গানিক ওয়েতেই এরকমভাবেই হয়। অর্গানিক, আপনি অর্গানিকে বিশ্বাস করেন, সেটা আপনি এই কথায় কথায় বুঝতে পারছি। একটা জিনিস বলুন আমাকে, আপনি 2019 সালের লোকসভা নির্বাচনে 54,000 ভোটে জিতেছিলেন, 54,000। এবারে লড়াই বা পিচ কতটা কঠিন বলে মনে হয়? দেখুন, আমি মনে করি যে আসলে অনেকের কাছে এটা লড়াই মনে হয়। আমার কাছে মনে হয় যে যতখানি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের আশীর্বাদ নিতে পারা যায় সেটা। তো আমার কাছে এখানে ঠিক এটা লড়াই নয়। আমার এখানে মনে হয় যে যতখানি পরিশ্রম করব, যতখানি কর্ম করব, তার নিশ্চিতভাবে ফল পাব। মানুষ যদি দুহাত ভরে আশীর্বাদ করে, তাদের শুভকামনা দেয়, সেই আশীর্বাদ নিয়ে নিশ্চিতভাবে যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং নিশ্চিতভাবে এবার দেখছি যখনই যেখানে যাচ্ছি সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে। তো স্বাভাবিকভাবেই আশাবাদী, নিশ্চিতভাবে এই যে আগামী নির্বাচন, লোকসভা নির্বাচন, এই নির্বাচনে মানুষের আশীর্বাদ নিয়ে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা কুচবিহারের মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারব। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা, সেখান থেকে অমিত শাহর ম্যান ফ্রাইডে হয়ে ওঠা, এই জার্নিটা কীরকম? দেখুন, প্রথমত বলবো যে রাজনীতির ক্ষেত্রে যদি বলেন, আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন ধূমকেতুর মতন বলে আপনি বলেছেন, বিষয়টা ঠিক সেরকম নয়। একেবারেই গ্রাসরুট থেকে উঠে এসে এই মাটিতে একসময় আমি এখানকার একেবারে সাধারণ কার্যকর্তা হিসেবে কাজ করেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করেছি। পাশাপাশি ধরুন সাংগঠনিক রাজনীতির ক্ষেত্রে আমি একসময় এই বুথের বুথ সভাপতি, বুথ অধ্যক্ষ ছিলাম। পরবর্তী সময়ে ব্লক স্তরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তার পরবর্তী সময় জেলা, রাজ্য এবং এখন রাষ্ট্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে। সব ঠিক নিশীথবাবু, কিন্তু ব্যাপার হচ্ছে আপনি অনেক ক্ষেত্রে এমন কিছু করেছেন যেটা সাধারণত বিজেপিতেও করা যায় না। বিজেপির আমি জাস্ট একটু এক্সটেন্ড করি, মানে হোয়ার লাইজ ইউর গ্রেটনেস অথবা অমিত শাহর সাথে প্রক্সিমিটি। বিজেপির কোনো মানে ক্যান্ডিডেটের সাধারণত অ্যানাউন্স হয় পার্লামেন্টারি বোর্ড থেকে। আপনি অনন্ত রায়ের সঙ্গে দেখা করতে গেলেন আর তার নাম ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করে দিলেন। না, দেখুন, আমি বলছি যে প্রশ্নটা আপনি করেছিলেন, প্রথম প্রশ্নের উত্তরটাকে আগে ক্লিয়ার করি। যে প্রথমত যে সাংগঠনিক রাজনীতি, সেক্ষেত্রে বুথ, ব্লক, জেলা, রাজ্য এবং কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে এখন যুক্ত আছি। কোনো ক্ষেত্রে আমি স্কিপ করিনি। এবং ঠিক যদি ইলেকট্রাল পলিটিক্সের কথা বলেন, সেক্ষেত্রেও আমি এই বুথ থেকেই একসময় পঞ্চায়েত ছিলাম, পরবর্তী সময় উপপ্রধান হয়েছিলাম, তার পরবর্তী সময় আপনারা জানেন বিধানসভা নির্বাচনেও আমি দাঁড়িয়েছিলাম, জয়লাভ করেছিলাম, এবং লোকসভা এবং লোকসভার প্রার্থী এবং সেখান থেকে জয়লাভ, তারপরে মন্ত্রী। অর্থাৎ ইলেকট্রাল পলিটিক্সের ক্ষেত্রেও কোনো জায়গাতেই আমি এখন পর্যন্ত স্কিপ করিনি। প্যারাসুটে চড়ে ওঠেননি একেবারেই, একদম এটা বলতে পারেন যে মাটিতে থেকে, মাটির পালস বুঝে
সাধারণ মানুষের পালস বুঝে, সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে বুঝে পরবর্তী সময়ে জেলা থেকে রাজ্য এবং রাজ্য থেকে সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে এখন রয়েছে। কেউ তো বলছেন কোচবিহারের ভোটের পালস এবার অন্যরকম কথা বলছে। আপনারা দিনহাটা বাই ইলেকশনে যেভাবে হেরেছেন, যত ভোটের মার্জিন হেরেছেন, সেখান থেকে যে হাফ মার্জিনও তৃণমূল জিততে পারে, তাহলেই তো কেল্লা ফতে। দেখুন, তৃণমূল কংগ্রেসের যারা আপনাদের এই কথা বলছে, আমি বলবো তাদের চশমাটা খুলে একটু পাওয়ারটা চেঞ্জ করে নিতে। কারণ জল অনেক গড়িয়েছে, তোরসার জল অনেক গড়িয়ে গেছে, তিস্তার জল অনেক গড়িয়ে গেছে। বাই ইলেকশনের যে স্বপ্ন দেখেছিল তৃণমূল কংগ্রেস, বা বাই ইলেকশনের রেজাল্ট কখনো যে লোকসভা নির্বাচনের সঙ্গে এক হয় না, এটা নিশ্চিতভাবে যদি কোনো তৃণমূল কংগ্রেসের বিচক্ষণ রাজনীতিবিদ থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে সে বুঝবে। আপনারাও নিশ্চয়ই সেই সম্বন্ধে আপনাদেরও অনেক অভিজ্ঞতা রয়েছে। বহু উপনির্বাচন আপনারা দেখেছেন এবং পরবর্তী সময় নির্বাচন দেখেছেন, এবং দুটোর মধ্যে যে রেজাল্ট সেটারও নিশ্চয়ই ট্যালি আপনারা করেছেন। নিশ্চিত আমরা ঘুরেছি, কিছু কিছু জায়গায় ঘুরলাম, তৃণমূলের অনেকের সাথে কথা বলেছি, যেমন উদয়ন গুহ, তার বক্তব্য, আবার অনেকের বক্তব্য নিষিদ্ধ মানেই গুন্ডামি, নিষিদ্ধ মানেই ঝামেলা, নিষিদ্ধ মানেই মানে বোমা গুলি, এই ধরনের সন্ত্রাসের বাতাবরণ। কি বলবে? দেখুন, প্রথম কথা বলবো, যে বলেছে, আমি জানি না আপনাকে কে বলেছে, যে বলেছে প্রথম কথা তার বয়সটা কত সেটা দেখা উচিত, এবং তার মানসিকতা কি আগে সেটা বোঝা উচিত। আর যদি আপনি আমার প্রশ্ন করেন আমাকে যে গুন্ডামো, হ্যাঁ, যদি আমার কর্মীদেরকে বাঁচাবার জন্য আমাকে যদি মাঠে নেমে লড়াই করতে হয় আমি সেটা করব। তার জন্য যদি কেউ আমাকে গুন্ডা বলে সেটা আমি মাথা পেতে মেনে নেব। আমার এই জেলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরানোর জন্য, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অধিকার ফেরানোর জন্য যদি মাঠে নেমে, ময়দানে নেমে আমাকে লড়াই করতে হয় আমি করব। তার জন্য যদি কেউ গুন্ডা বলে সেটাকে আমি মাথা পেতে মেনে নেব। তাহলে কি রাস্তায় যেটা হয়েছিল, উদয়ন গুহ বনাম নিশীথ প্রামাণিক, ওটা মাইক টাইসন বনাম জো হলফিল্ড ধরবো, না বিরাট কোহলি বনাম পুরনো কোনো অস্ট্রেলীয় তারকা ধরবো? দেখুন, প্রথম কথা বলবো যে এটা একেবারেই একটা আগের থেকেই প্ল্যান্টেড ছিল বিষয়টা। কারণ আমরা আমাদের পারমিশন নিয়ে নির্ধারিত কার্যক্রম করে ফিরছিলাম, এবং আমার যে কনভয়টা থাকে সেটা আপনারা জানেন যে পুলিশ পাইলট করে, অর্থাৎ পুলিশ যে রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাবে আমাদের সেদিক দিয়েই যেতে হয়। আমি জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা পাই। তো স্বাভাবিকভাবেই ওই রাস্তায় কোনো প্রোগ্রাম ছিল না দেখেই পুলিশ প্রথমে কিন্তু প্রোগ্রামটা দিয়েছিল। কিন্তু অতর্কিত ভিড়, জমায়েত এবং রাস্তার উপরে জমায়েত, এবং আমাদের গাড়িগুলো যখন পাস করছিল তখন বিভিন্ন স্লোগান ভেসে আসছিল। আমি তাতে ভ্রুক্ষেপ করিনি। রাজনীতি করতে গেলে অনেক কিছু সহ্য করে নিতে হয়। কিন্তু ঠিক একেবারে আমাদের পেছনে যারা কার্যকর্তা, কিছু একেবারেই সাধারণ কার্যকর্তা, তাদের উপর যখন আক্রমণ হলো, অত্যাচার হলো, আমার জেলার সভাপতি সুকুমার দা, উত্তর বিধানসভার এমএলএ, তার চোখে যখন পাথর এসে লাগলো, এটা সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। বাধ্য হলাম নেমে কি হচ্ছে দেখবার জন্য। আপনারা দেখেছেন তখন কিভাবে সেই আক্রমণ হয়েছে। একেবারে মানে কি বলবো, সেন্ট্রাল ফোর্স, পুলিশ থাকা সত্ত্বেও গুন্ডা বাহিনী নিয়ে সেখানে আক্রমণ হয়। তো স্বাভাবিকভাবেই কুচবিহারের মানুষ এবং দিনহাটার মানুষ এটা উপলব্ধি করতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের পায়ের নিচের যে মাটি সেটা সম্পূর্ণ সরে গেছে। তাই আজকে একেবারে দাঁত নখ বের করে এইভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছে। একটা জিনিস পিছুপিটি প্রশ্ন করবো, মানে দক্ষিণবঙ্গে বিজেপির কোনো নেতার উপর এরকম আক্রমণ হলেই, ধরে না যাক শুভেন্দুর উপর আক্রমণ হলেই সঙ্গে সঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। আপনি তো এসব করেন না, কেন করেন না? কনফিডেন্স বেশি নিজে? দেখুন, না, এরকম বিষয় নেই। নিশ্চিতভাবেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় খোঁজ রাখেন, সবসময় তিনি কুশল বার্তা তিনি নেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই ধরনের সামান্য ব্যাপার, এগুলো আমরা সামনে নিতে পারি। এর জন্য একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যতিব্যস্ত করবার কোনো দরকার হয়। আমার একটা প্রশ্ন আছে। কোচবিহার মানে একটা গ্রেটার কোচবিহার মুভমেন্ট আন্দোলন আমরা অনেক দিন থেকে দেখেছি। আমার সাংবাদিকতা যখন শুরু করছি তখন থেকেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে কি থাকবে আমার জানা নেই। এই ইস্যুটা ইতিমধ্যেই আপনারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এটার এই মুহূর্তে কোনো সেই অর্থে মানে দেওয়ার জায়গা নেই। তারপর অনন্ত মহারাজ, যাকে আপনারা রাজ্যসভায় জিতিয়েছেন, তার বক্তব্য যে আমাকে ডাস্টবিনের মতো ফেলে রেখে দিয়েছে, প্রার্থী যাকে করেছে আমার সাথে কোনো আলোচনা করেনি।
এই গ্রেটার কোচবিহার মুভমেন্ট আপনাদের ঘরে এবার ফসল ফলাবে না ব্যাকফায়ার করবে? দেখুন, সেটা সেই অ্যানালাইসিস তো আপনারা করবেন, কিন্তু আপনি যে কথাটা বললেন যে অনন্ত মহারাজ কি মন্তব্য করেছেন, অনন্ত মহারাজ অত্যন্ত আমাদের কাছে আপন এবং অত্যন্ত আন্তরিকতার যে সম্পর্ক, সেই সম্পর্ক অত্যন্ত হৃদ্যতা আমাদের মধ্যে রয়েছে। এবং আপনি প্রথমেরটা বলেছেন, পরেরটা বললেন না, যে নমিনেশন সাবমিটের দিন ছিলেন অনন্ত মহারাজই সঙ্গে গিয়েছিলেন, তিনি আপনি বলবেন। সঙ্গে থেকে নমিনেশন সাবমিট করেছেন। আপনি যেটা বলেন না, সেটা আমার বলে দিতে হয়। বলতে হবে তো। তো স্বাভাবিকভাবেই খুব ভালো সম্পর্ক আমাদের মধ্যে রয়েছে। নিশ্চিতভাবে উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গ নিপীড়িত, শোষিত, উত্তরবঙ্গ লাঞ্ছিত, অন ক্যামেরা এটা আপনাদের আমি বলে যাচ্ছি। কিন্তু আপনি কখনো উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবি তোলেন না, দেখুন, যেটা জন বার্লা তোলেন। দেখুন, একটা কথা আমি বলবো, সাধারণ মানুষের যা দাবি, সাধারণ মানুষ যা চায়, যেহেতু আমরা সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, আমরা আমাদের রায় সবসময় সাধারণ মানুষের সঙ্গে। কি বলছিলেন যে উত্তরবঙ্গ বঞ্চিত অবহেলিত? নিশ্চিতভাবে উত্তরবঙ্গ বঞ্চিত, অবহেলিত, শোষিত, নিষ্পেষিত। আজকে ভাবুন, আমরা কখনো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের নিয়ে কম্পেয়ার করছি না, কিন্তু একটা বিষয় ভাবতে হবে যে উত্তরবঙ্গ, যেখানে এত জনজাতির বাস, রাজবংশী থেকে শুরু করে, রাভা থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, গোর্খা থেকে শুরু করে, এত জনজাতির বাস এখানে রয়েছে, এত সংখ্যক, বিপুল সংখ্যক মানুষ এখানে রয়েছে, তারপরে ভাবতে পারেন উত্তরবঙ্গে যখন প্রিয়রঞ্জন দাসমুন্সী, তার কথাও বলতে হয় এখানে, তিনিও একসময় স্বপ্ন দেখেছিলেন যে উত্তরবঙ্গে এইমস হবে, এবং তার সেই স্বপ্নই থেকে গেছিল। কংগ্রেসের দীর্ঘ পিরিয়ডে তিনিও মন্ত্রী ছিলেন, কিন্তু করতে পারেননি। অথচ দেখুন, মোদিজি 2014 প্রধানমন্ত্রী হবার পরই তিনি উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন পূরণের জন্য, তিনি উত্তরবঙ্গের জন্য এইমসের তিনি একটি অনুমোদন দিয়েছিলেন। দক্ষিণবঙ্গে বহু সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, আমার দক্ষিণবঙ্গে এইমস হয়েছে বলে কোনো দুঃখ নেই, কিন্তু উত্তরবঙ্গের মানুষ কি অপরাধ করেছিল? আজকে উত্তরবঙ্গের কারোর কোনো অ্যাক্সিডেন্ট কেস হলে পরে কোনো ট্রমা কেয়ার নেই এখানে। 12 ঘন্টা 13 ঘন্টা জার্নি করে সেই সিরিয়াস পেশেন্টকে কলকাতা নিয়ে যেতে হয়। বহু পেশেন্টের এরকম হয়েছে, রাস্তায় মৃত্যু হয়েছে। এই যে ডিসক্রিমিনেশন, এই ডিসক্রিমিনেশন কেন? এটা তো উত্তরবঙ্গের সাধারণ মানুষের সেই প্রশ্ন স্বাভাবিকভাবে জাগতেই পারে, কিন্তু এই প্রশ্নের যে উত্তর, সেই উত্তর কেন এখনো পর্যন্ত দেয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে, এটাই কিন্তু সবচাইতে বড় প্রশ্ন। নিশীথ প্রামাণিক কি ভবিষ্যতের উত্তরবঙ্গের মসিয়া হতে চাইছেন? না, দেখুন, মসিয়া হওয়ার কোনো বিষয় নেই। মানুষের পাশে থেকে, মানুষের পালস বুঝে, মানুষের মনের কষ্টটা বুঝে, মানুষের যন্ত্রণাটাকে বুঝে, সেই যন্ত্রণাটাকে উপশম করতে চাই। আমার একটা প্রশ্ন আছে, সিএ লাগু হয়েছে, এটা আপনাদের ভোট বক্সে ডিভিডেন্ড দেবে না ব্যাকফায়ার করবে? দেখুন, ভোট বাক্স দেখে সিএ হয়নি, আপনার প্রশ্নটাতেই ভুল। সিএ হয়েছে সাধারণ মানুষ, যারা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি, যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের মতন দেশ থেকে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে তারা পলায়ন করে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন, তাদের অধিকার দেওয়ার আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং আমরা সেটাই করছি, তাদের অধিকার দেওয়ার চেষ্টা করছি। এখানে ভোটের সঙ্গে, ভোটের রাজনীতির সঙ্গে, ভোট বাক্সের সঙ্গে এর দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। স্বাভাবিকভাবেই ভোট আসে, ভোট যায়। কোনো বছর বিধানসভা নির্বাচন, তো কোনো বছর লোকসভা নির্বাচন, কোনো বছর পৌরসভা নির্বাচন, তো কোনো বছর পঞ্চায়েত নির্বাচন, কিন্তু কোনো আইন ইমপ্লিমেন্টেশন, তার জন্য কি বছরের পর বছর আটকে থাকতে হবে? কোনো না কোনো বছর তো করতেই হবে, আর সেই বছর তো কোনো না কোনো নির্বাচন থাকবেই। আপনি উত্তরবঙ্গের মানুষের অধিকার বা ইত্যাদির কথা বলছেন, আপনি কোচবিহার এয়ারপোর্ট চালু করলেন, সেখানে বিমান চালু হলো, কিন্তু সেটা কি সফল বলে আপনার মনে হয়? দেখুন, একটা পরিষ্কার কথা আপনাদের বলতে চাই, রাজ্য সরকারের কোঅপারেশন থাকলে এই শুধু কুচবিহার না, উত্তরবঙ্গকে কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে আমরা অনেক বেশি ডেভেলপ করতে পারতাম। আপনারা দেখেছেন যে কিভাবে রাজ্য সড়কের অবস্থা ছিল, কি বেহাল অবস্থা ছিল। আর এখন আপনারা দেখুন যে কেন্দ্র সরকারের হস্তক্ষেপে বিভিন্ন যে হাইওয়েগুলো হচ্ছে, ন্যাশনাল হাইওয়েগুলো হচ্ছে, কিভাবে ডেভেলপ হচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে আপনিও এসছেন, সেখানকার রাস্তাঘাট দেখেছেন, উত্তরবঙ্গে আপনি এসছেন, এসে দেখেছেন যে কিভাবে কানেক্টিভিটি ডেভেলপমেন্ট হচ্ছে, কিভাবে উত্তরবঙ্গের সিঙ্গেল রেল লাইন থেকে সেখানে ডবল ট্র্যাক হয়েছে। দীর্ঘদিন পর এখানে ইলেকট্রিফিকেশন হচ্ছে,
ভাবাই যায় না, উত্তরবঙ্গের মানুষ ভাবতেই পারে না। তো কেন্দ্র সরকারের বহু প্রগতিশীল পদক্ষেপ উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার নিয়ে